আমরা সাধারণ মানুষ তিনটে জিনিস বুঝি: দ্রব্যমূল্যর দাম কমবে, কর্মসংস্থান তৈরি হবে, আগামী প্রজন্ম যারা লেখাপড়া করছে তারা পড়াশুনো করে বেরিয়ে যখন ক্যাম্পাসকে ফেস করবে, সেই ক্যাম্পাসে অন্তত 10টা ভালো কোম্পানি আসবে তাদের রিক্রুটমেন্টের জন্যে। কোথায় সেগুলো? কোথায় ভারতবর্ষে ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট কোথায় আসছে? নিশ্চয়ই এখানে অর্থনীতিবিদরা আছেন, তারা বলবেন, কিন্তু সাধারণ মানুষের চোখ, সাধারণ মানুষের অবজারভেশন থেকে এই প্রশ্নগুলো তো প্রাথমিকভাবে থেকেই যায়। একদম একটা রেলওয়ে করিডোর, একটা ফ্রেট করিডোর, যেখানে বারবার বিরোধীদের তরফে বলা হচ্ছে যে আর কিছু বাংলাকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? দেখুন, পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। মেট্রো প্রকল্পেও মিলেছে বরাদ্দ, যদিও তৃণমূল এই বাজেটকে দিশাহীন বলে আক্রমণ শানিয়েছে। পাল্টা বিজেপি দাবি করছে যে 10 বছরে এমন প্রকল্প মেলেনি। দেখুন, environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. বাজেট কিচ্ছু নেই, এটা কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট ভাষণের সংখ্যার নিরিখে প্রণব মুখোপাধ্যায়কে টপকে গেলেন নির্মলা সীতারামন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় রাজ্য পশ্চিমবঙ্গের মন পড়তে কি সফল হলেন তার উত্তরসূরি? সামনেই এ রাজ্যে বিধানসভা ভোট, যেখানে জিততে মরিয়া মোদী সরকার। প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গবাসীর মন জয়ে কি বাজেটে ঢালাও বরাদ্দ করবে তারা? আদতে পশ্চিমবঙ্গ পেল বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, ডানকুনি সুরাট কার্গো ফ্রেট করিডর আর দুর্গাপুরে শিল্প করিডর। দুর্গাপুর কথাটা আপনারা শুনলেন, হয়তো ডানকুনি শুনলেন। বলছে ফ্রেট করিডোর করবে দুর্গাপুর থেকে সুরাট। এন্ড হোয়াট ইজ দ্য রিয়ালিটি? অলরেডি আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এক্সিকিউশন স্টেজে আছে। আমি ডানকুনি সম্বন্ধে চ্যালেঞ্জ করে বলছি যে ফ্রেট করিডোর দিল্লি টু ডানকুনি হওয়ার কথা ছিল, বিহার অব্দি পৌঁছে গেছে, আজ হয়ে গেল 7 বছর। Why that freight corridor has not come to Dankuni? Why on Bihar অব্দি এসে আটকে আছে? হাই স্পিড করিডোর, ওইটার মধ্যে যে 7টা দিয়েছে তাতে বারাণসী শিলিগুড়ি রয়েছে। আমাদের মামাটি মানুষের সরকার কি তৈরি ওই উচ্চগতি রেল করিডোরের পুরো সুবিধে করার জন্য? দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায়, তারপর থেকে 34 বছর বাম শাসন, 15 বছর তৃণমূল শাসনে আর কিছু দেখিনি। এছাড়া টি বোর্ডের জন্য 380 কোটি টাকা, কলকাতা বন্দরের জন্য 150 কোটি টাকা, কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ SRFTI এর জন্য 90 কোটি টাকা, বেঙ্গল কেমিক্যালের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। এছাড়া এবারের বাজেট থেকে পশ্চিমবঙ্গের প্রাপ্তি বলতে মেট্রো রেলের অরেঞ্জ লাইনের জন্য 705 কোটি টাকা, পার্পল লাইনের জন্য 906 কোটি টাকা আর গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা। তো 10 বছরে এমন কিছু প্রকল্প বাংলা পেল যা আগে পায়নি। ফলে যারা মনে করছেন যে বাংলা কি পেল, এতগুলি প্রকল্প বাংলা পেয়েছে। এর সঙ্গে সঙ্গে রেল বাজেটে আমরা যদি দেখি, একগুচ্ছ নতুন ট্রেন, নতুন লাইন, ডাবলিং। বাংলা তার নিজের সুবিধা, বাংলার ছেলেরা, বিশেষ করে আইটি সেক্টরের ছেলেরা নিজেদের সুবিধা পেতে থাকবে। যদিও তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস কেউই এই দাবি মানতে চাইছেন না। অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তাতেও একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে আগামী দিনে করবে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? রাজনৈতিক আকচাকচি চলছেই, কিন্তু বিধানসভা ভোটে এই বাজেটের কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, ABP আনন্দ। দেখুন, এই বাজেটের দিকে তাকিয়ে থাকে একেবারে সারা ভারত। সাধারণ মানুষ, তাদের একটাই বক্তব্য যে আমি যখন কালকে ঘুম থেকে উঠে বাজারে যাব, তখন যে জিনিসপত্রগুলো আমি কিনবো সেখানে কি কিছু আমার সুরাহা হবে? সেই প্রত্যাশা কি পূরণ হলো এই বাজেটের মাধ্যমে? অর্থনীতিবিদ অভিরূপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপ বাবু, দেখুন, এবারের বাজেটে নতুন কিছু নেই। গতবারের বাজেটের সঙ্গে যদি তুলনা করা হয়, মোটামুটি ওটাকেই প্রায় কাট পেস্ট করা হয়েছে। এদিক ওদিক দু একটা পরিবর্তন আছে, সেগুলো ওই লবিংয়ের ওপর নির্ভর করে। এ কিছু পেয়েছে, ও কিছু কম পেয়েছে ইত্যাদি। অতএব আমাদের দেশের যে সমস্যাগুলো
সেগুলো এই বাজেটে অ্যাড্রেসড হয়েছে বলে মনে হয় না। এটা ঠিক যে আমাদের একটা মোটামুটি কমফোর্টেবল গ্রোথ হচ্ছে এই সময়, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে সেই গ্রোথটা নিচু তলায় পৌঁছচ্ছে না, সবার কাছে পৌঁছচ্ছে না গ্রোথটা। একটা ওপর দিকের মানুষ নিশ্চয়ই তাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে আগের থেকে, এমনকি আমি বলবো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তো বটেই, এমনকি মধ্যবিত্তের অবস্থাও ভালো হয়েছে, কিন্তু মধ্যবিত্ত কজন? একেবারে নিচুর তলায় যারা রয়েছেন তাদের জন্যে কিছু করতে এই বাজেটে দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে যে এই যে ধরুন বঙ্গকে কিছু দেওয়া হলো না, কোনো সন্দেহ নেই। মানে এই যে লিস্টগুলো বললেন, আইএসআইকে টাকা দেওয়া, আইএসআইটা আমি একটু বলি, কারণ আইএসআইকে যে টাকাটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে, ওটা কিন্তু কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, তাছাড়া আমাদের চেন্নাই সেন্টার, তেজপুর সেন্টার সব মিলিয়ে, ওটা একা কলকাতার নয়, এটা পরিষ্কার করে দেওয়া ভালো। কিন্তু অন্য যেগুলোকে ধরুন সত্যজিৎ রায় ইনস্টিটিউট বা আপনার বেঙ্গল কেমিক্যাল বা ইত্যাদি, সেগুলো তো রুটিন, ওগুলো না দিলে তো সংস্থাগুলো বন্ধ হয়ে যেত। ওটা আমার মনে হয় না নতুন কিছু দেওয়া হচ্ছে বলে ওটাকে দেওয়ার মধ্যে আমি ধরবো না। এখন আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে ইলেকশনের ঠিক সামনে বিজেপি এটা কেন করলো? দুটো সম্ভাব্য এক্সপ্লানেশন হতে পারে। একটা হতে পারে বিজেপি এখানে হেরে বসে আছে, বিজেপি ধরে নিচ্ছে যে এখানে টাকা দিয়ে লাভ নেই, ভোট পাওয়া যাবে না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে বিজেপি ভাবছে যে এখানে তো তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে গরিবদের অনুদান দেয়, আমরা জানি, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি, সেইটার যে এফেক্ট, সেইটাকে কাউন্টার করার জন্যে ভোটের ঠিক আগে কিছু জিনিস দিলে লোকে হয়তো রেগে যেতে পারে, খুশি হওয়ার বদলে রেগে যেতে পারে, মনে করতে পারে যে ঘুষ দেওয়া হচ্ছে। সারা বছর দেওয়া, 5 বছর ধরে দেওয়া এবং শুধুমাত্র ভোটের আগে দেওয়া, এই দুটোর মধ্যে একটা তফাৎ তো আছে, সেটা হয়তো বিজেপি বুঝতে পারছে, এমন হতেই পারে। আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে সুকান্তবাবু যেটা বললেন, দেখলাম যে আমরা আগে ক্ষমতায় আসি তারপর দেবো, তার মানে আগে তোমরা আমায় ভোট দাও তারপর আমরা তোমাদের দেব, আগে তোমাদের দেব না, আগে দেখে নি তোমরা ভোট দাও কিনা। এই প্রবণতাটা আমার ভালো লাগেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।